জটিলতা বলছেন আপনি তৈরি করে গেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় প্রতারণা, অন্তহীন প্রতারণা, এই যে কথাগুলো বলছে, কিন্তু এই প্রতারণার যদি হয়ে থাকে বা অবৈধ সবকিছুর উপরে তো একটা গণভোট আবার হয়ে গেল, জনরায় তো চলে আসলো, এখন এই 70% মতো জনরায়কে কিভাবে উপেক্ষা করা যায়? এই প্রশ্নটা যদি করা হয় সেটির আসলে জবাব কি? এটি আসলে দুজনের কাছে। আমি আনিস আলমগীরকে শুনে এসে আপনার কাছে আবার আসি মোস্তফাজের সাথে সাথে, আপনি ওই যে বছরের পর বছর থাকতে চেয়েছেন সেটা নিয়েও একটু আমি প্রশ্ন করতে যাবো, কিন্তু জনাব আনিস আলমগীর এটা একটু শুনি যে গণভোটে তো জনরায় চলে আসলো অবৈধ প্রতারণা বা জটিলতা সবকিছুর পরেও। জনরায় বিএনপি তো অস্বীকার করছে না, কিন্তু জনরায়টা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ। তারা তো কেউ বলছে না যে আমরা এটা করব না। এবং এবং তারা তো যে বিএনপি দেখেন, এবং সোজা সোজা কথা হলে বিএনপি বাটে পড়ে এই বাটপার ইউনূসের এই প্রস্তাবে রাজি হতে হয়েছিল যে আমরা ঠিক আছে। এবং দিবু ভাই যেটা ওনাকে অভিযোগ করছে যে তারা কেন মানলো, কেন এটা নিল, তাদের এই বাস্তবতা ছিল তখন মানা। কারণ বিএনপি কে তখন এক ধরনের কালার করা হচ্ছিল যে তারা সংস্কার চায় না, তারা ক্ষমতা চায়, তারা ক্ষমতা লিপসু, তারা কোনো চেঞ্জ চায় না, তারা শেখ হাসিনা স্টাইলে আবার একটা দেশ চালাবে। তো এই যে এতগুলো অভিযোগ, এই অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা শুধু মানে ইয়ানাফসি ইয়ানাফসি করছিল যে কখন ইলেকশনটা দেয়। ইলেকশনে দেওয়ার জন্য তারা যে গণভোট, আপনি যদি খেয়াল করে থাকেন, গণভোটের পক্ষেও তারা কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত ইয়ে করে নাই। শেষ বেলায় এসে যখন তাদেরকে একঘরে করা হচ্ছিল যে এরা সংস্কার চায় না, তখন তারেক রহমান বললেন যে হ্যাঁ, যেহেতু আমরা অঙ্গীকার করেছি, সেই অর্থে তো আমি হ্যাঁ ভোট দেওয়ার কথা বলবো। তার মানে কি, উনি যেটা অঙ্গীকার করেছেন সেটাতে হ্যাঁ ভোট দিতে বলছেন, উনি তো পুরোটাতে চান নাই। এখন পুরোটা প্রক্রিয়া যদি আপনি ভুল করে থাকেন, আপনি যদি এক এক প্রশ্ন দিয়ে চার উত্তর দিয়ে থাকেন, তাহলে তো এটা এটা যে একটা এটা যে একটা মাকাল ফল হবে, এটা তো দেশের সবাই, ইউনূস এবং তার গং ছাড়া সবাই বলেছে যে এইটা কোনো ইয়ে হচ্ছে না, সাংবিধানিক হচ্ছে না, এবং এটা প্রক্রিয়াগত ভুল হচ্ছে। তারা যে, এবং আপনাদের অনুষ্ঠানেও আমরা বলেছি তখন যে এগুলো হচ্ছে না। এক প্রশ্নের চার উত্তর কিভাবে হতে থাকবে? যদি হয় যে এই রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট সহ যার যার অবস্থান থেকে যেটা ঐক্যমত্য হয়েছিল সেই ব্যাপারে আপনি তাদেরকে সংস্কার করতে দিবেন, এই ক্ষেত্রে আপনি হ্যাঁ বলেন কিংবা না বলেন, সমস্যার সমাধান হয়ে যেত। এখন তো একজনের অভিপ্রায় একরকম, সেটা এটার মধ্যেই আছে। তো তাহলে এটা যখন একজনের অভিপ্রায় একরকম আছে, সেটাই তো মানতে হবে। এটা তো এখন দ্বিমত করার কিছু নাই আর। হুম। আর আপনি কিন্তু বলছিলেন আসলে যে ওই যে চার প্রশ্নের এক উত্তর ঠিক আছে, বাটে পড়ে করুক আর যাই করুক, এখন যখন বলে ফেলেছেন গণভোটে হ্যাঁ দিন, গণভোটে হ্যাঁ এসেছে এবং সেটি গণভোটটা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপরে, এখন সেই আদেশকে যদি অবৈধ বলা হয় তাহলে বিএনপির একটা স্ববিরোধিতা প্রকাশ করছে কিনা, এইটা আমি জনাব মোস্তফা আপনার কাছে শুনবো ছোট করে, তারপরে ওই যে বছরের পর বছর থাকা নিয়ে ওটা নিয়ে একটা প্রশ্ন করতে চাইবো। জি। শোনেন, আসলে বিএনপি তো, এটা আমি বারবার বলছি, বিএনপি ইউনূস সরকারের এই লম্বা সময়টা কোনোভাবেই সে মনে প্রাণে অ্যাকসেপ্ট করেনি। এই ঐক্যমত্য কমিশনের কনসেপ্টটা অ্যাকসেপ্ট করে, কারণ যারা আন্দোলন করে তারা চায় যে তারা রাষ্ট্র ক্ষমতা এসে তারা তাদের মতন করে করবে। এবং সারা বিশ্বে কিন্তু তাবৎ দুনিয়ায় তাই, কেউ কারোর এজেন্ডা বাস্তবায়ন করে না। এখানে জামাত হয়তো, জামাত আর হয়তো ডক্টর ইউনূস একই, মানে যদি ইউনূসের এজেন্ডা বাস্তবায়ন করতো এটা জামাতের এজেন্ডা হিসেবে হয়তো জামাত অন করে, সেইটা ভিন্ন বিষয়। কিন্তু জামাত তো বারবার বলছে যে আমাদের নিজস্ব 31 দফা আছে, এই দফার অনেকগুলো এখানেই তো আছে। তাহলে ঐক্যমত্য কমিশনের আগেই তো আমরা সংস্কার প্রস্তাব দিচ্ছি, আমরা আমাদের মতন করে করবো, তারা অন্যের এজেন্ডা কেন বাস্তবায়ন করবে? সেই কারণে এখন দেখেন, এই যে একটু আগে দেখছি যে সংবিধান সংস্কার যে কমিটি করছে, এখানে বিরোধী দল বলতেছে তারা এই কমিটির মধ্যে থাকবে না। তাহলে কেমনে হবে? কারণ পার্লামেন্টারি কাজ হচ্ছে বিভিন্ন সংস্কার গুলো করা। বাইরের থেকে কি সংস্কার এলো, কিসের ভিত্তিতে গণভোট এলো, আপনি যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ এটা তো আমিও মানি। বিএনপি বোঝা যাচ্ছে যে বিএনপি কৌশল করতে গেছে, কৌশলে যে ছলে বলে কলে কৌশলে কোন রকম একটা নির্বাচনটা আমরা আদায় করি, কারণ তারা নিশ্চিত ছিল যে নির্বাচন হলে বড় রাজনৈতিক দল হিসেবে তারা জয়ী হবে, এবং সেই হিসেবে তারা জয়ী হয়েছে। কিন্তু এটাও ঠিক যে বিএনপির একটা পলিটিক্যাল স্ট্যান্ড থাকা দরকার ছিল। তাদের আজকের যে বিরোধিতা, এই বিরোধিতা তারা ইনায় বিনায় বলছে, কিন্তু এটা আরো স্পষ্ট করার দরকার ছিল। কোথায় কোথায় তাদের আপত্তি, কোথায় কি, সেটা বললে ভালো হইতো। এখন বলে নাই বলে, ওই যে যেটা আনিস আলমগীর বললো যে পরিস্থিতিটা এমন তৈরি
হয়েছিল তখন, তখন যদি বিরোধীরা করতো তাহলে দেখা যেত এত মব বাজি শুরু হয়েছিল সারা দেশব্যাপী, যেটা ইউনূস সরকার সামাল দিতে পারতো না। তাইলে হয়তো অন্য কোনো শক্তি এসে ক্ষমতা দখল করে ফেলতে পারতো। তাহলে তখন বিএনপির কি এখন এটা সাংবিধানিক বলা উচিত, শাসনের মানে ব্যত্যয় আপনারা ঘটতে পারতো। আপনারা যেটা ব্যাখ্যা করছেন যে তাদের আসলে এটা কৌশল নিতে হয়েছে, ছল বলও বলছেন যে এটা করতে হয়েছে, তাদেরকে বাটে পড়ে করেছে, মানে অনেকগুলো শব্দ উঠে আসছে, তো এটা কি বিএনপির এখন এসে স্পষ্ট করা উচিত যে এটি তাদের কৌশল ছিল, আসলে তাদের মানে তারা তাদের উচিত। মতো করে হ্যাঁ, বাস্তবায়ন করতেছে? অবশ্যই। অবশ্যই একটা রাজনৈতিক দল তার একটা স্বচ্ছতা থাকবে, তার একটা জবাবদিহিতা থাকতে হবে। আজকে যে কথাগুলো তারা বলছে, কেন তারা ওই সময় বলতে পারেনি, কি কারণে বলতে পারেনি? আজকে বলছে এটা প্রতারণার দলিল। আপনি তার মানে কি, প্রতারণার দলিল বলা মানে কি? ডক্টর ইউনূস একটা প্রতারক সরকার ছিল, সোজা কথা। এটাই কিন্তু বলতে চেয়েছে। মানে এটা মানে কূটনৈতিক মারপ্যাচের কথা, যে এটা প্রতারণার দলিল, অন্তহীন প্রতারণার দলিল। তার মানে ডক্টর ইউনূস জাতির সাথে প্রতারণা করছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো এখন আগে তাদের রাজনৈতিক অবস্থানটা কি ছিল, আর এখন কেন এত পরিষ্কার হলো, এইটার একটা ব্যাখ্যা অবশ্যই বিএনপির মতো রাজনৈতিক দলের দেওয়া উচিত। শুধু বিএনপি কেন, প্রতিটা রাজনৈতিক দলের, যেহেতু জনগণের কাছে একটা জবাবদিহিতা আছে, সুতরাং তাদেরকে এটা পরিষ্কার করে খোলাসা করা উচিত। এটা আমি আচ্ছা। একমত।